হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এই গরমে ভালো না থাকলেও আমাদের ভালো থাকতেই হবে। বেশি কথা বলে সময় নষ্ট করব না, সোজা যাব ঘটনায়। দেখতেই পাচ্ছ কপালে সিঁদুর রয়েছে। আজকে গেছিলাম এক দিদিভাইয়ের বাড়িতে, কাজ করে আসলাম। বাড়িতে কিছু প্রবলেম ছিল, তোমরা তো জানোই। ভিডিও পাবে তোমরা অবশ্যই, আগামীকাল দেবো। এডিটিং তো করা হয়নি, জাস্ট 30 মিনিটও হয়নি বাড়ি ঢুকেছি, এখনই ঘটনাটা রেকর্ডিং করছি। হয়তো একটু রাত হয়ে গেলেও যেতে পারে। তাহলে চলো, বেশি কথা বলে সময় নষ্ট করব না। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। তা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নাও। আজকের ঘটনাটা কিন্তু বেশ বেশ ভয়ের হতে চলেছে। আমাদের ঘটনাটা যে দিদিভাই শেয়ার করেছেন, দিদিভাইয়ের নাম হচ্ছে শিউলি চ্যাটার্জি। দিদিভাইয়ের জীবনের একটি বাস্তব ঘটনা। এই একই ঘটনা আমি তোমাদের জন্য গত রাতেও রেকর্ডিং করেছিলাম, বাট আমার যে এই মাইকটা দেখছো, এইটায় কালকে কোন সময় হঠাৎ যে চার্জ অফ হয়ে গেছে। আমি কালকে ঘটনাটা করেছি প্রায় 37 মিনিট, 37 মিনিটের ওপরে, কিন্তু পরে গিয়ে দেখলাম যে ঘটনাটা 12 মিনিটের পর থেকে আর হয়নি। যার জন্য গত রাতের ঘটনাটা আজকে আবারও তোমাদের সাথে আমি শেয়ার করছি। শিউলি চ্যাটার্জি দিদিভাইয়ের জীবনের একটি সত্য ঘটনা। দিদিভাই বলেন, আমি যখন অনেকটা ছোট, যখন আমি ক্লাস 7-8-এ পড়ি, ঠিক ওই সময় আমার মামার আমার মামার শ্বশুর বাড়ি কলকাতায়। আমি আমার মামার হাত ধরে চলে আসি কলকাতায়। আমার মামা আমাকে বলেছিল, এখানে থাকিস না, এখানে থেকে কি হবে, এখানে গ্রামে থেকে কোনো ভবিষ্যৎ নেই। তুই চল আমার সাথে কলকাতায়, চল, তোকে ভালো বড় নামি দামি স্কুলে পড়াবো। ওখানেই বড় হলে একটা ভালো চাকরি করবি, তারপর নয় দরকার হয় তোকে আমি ভালো কোনো জায়গায় বিয়ে দিয়ে দেবো। ওখানে তো অনেক বড় লোক রে, শহরের সব বড় লোক, ওখানে গিয়ে চল পড়াশোনা করবি। আমি আমার ছোট মামার সাথে কলকাতায় চলে যাই। তখন আমি অনেকটা ছোট। কলকাতায় যাওয়ার পর কলকাতাতে থেকেই আমার পড়াশোনা, আমার স্কুল ওখানেই, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি সব কলকাতাতে। আমি বছর তিনেক একটি বেসরকারি সংস্থায় চাকরিও করি। তারপর আমাকে আমার মামা বললেন যে, না তুমি বড় হয়েছো, এখন আর তোমাকে চাকরি করতে হবে না, ভালো সুপাত্র দেখে তোমাকে আমরা বিয়ে দিয়ে দেবো। তাদের মুখের উপর কথা বলার জো আমার কোনোদিনই ছিল না। আমি তাদের কথা মতো বিয়ে করলাম। কিন্তু যেই পাত্রর সাথে আমাকে আমার মামা বিয়ে দিল, সেই পাত্র ঠিক অন্য রকমের বেরোলো। প্রত্যেক দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফেরা, দিনের পর দিন অদ্যব্য ভাষায় গালিগালাজ করা, এমনকি আমার গায়ে হাত তুলতো। আমি সিদ্ধান্ত নিলাম, মামাকে বললাম, মামা আমার এখানে সংসার করা পসিবল না, তুমি আমাকে তোমার কাছে রেখে দাও, নাহলে আমি চাকরি করে খাবো, কিন্তু আমি এরকম স্বামীর সাথে থাকতে পারবো না। খুব অল্প কয়েকদিন বিবাহিত জীবন আমার স্বামীর সাথে কাটানোর পর আমি কিন্তু ওখান থেকে মামার ঘরে চলে আসি। মামার যখন বাড়িতে আমি আসলাম, তখন আমার মামিমা জিনিসটা ভালো চোখে দেখতেন না। একটা বিবাহিত মেয়ে বিয়ের পর হঠাৎ করে এখানে এসে বসে আছে। মামার সাথে মামি খুব ঝগড়া করতো, সবই শুনতে পেতাম। একদিন মামা আমাকে খুব দুঃখের সহিত বলল, শিউলি মারে, অনেকটা তো বছর হলো, একবার বাড়ি দিয়ে ঘুরে আয় না, যা গ্রামের বাড়ি দিয়ে একটু ঘুরে আয়। সত্যি কথা বলতে খুব অভিমান হলো মামা মামির ওপর। অভিমান করে আমি কলকাতা শহরেই একটি ছোট্ট বাড়ি ভাড়া নিলাম।
কিছুদিন আমি চাকরি করেছিলাম, সেই টাকা আমার নিজস্ব জমানো ছিল। সেই টাকা দিয়ে আমি ছোট্ট একটি বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতে শুরু করলাম। একা আরেকটি বেসরকারি অফিসে কর্মরত হলাম, কাজ করছি দিনের পর দিন। আমি নিজের মতো করে বাজার করতাম, নিজের মতো করে থাকতাম। জানি না, দেখতে 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 একটা সময় আমার বয়স হয়ে গেল 52। কত ছোটবেলায় আমি কলকাতা শহরে আসি। কলকাতা শহরে আমার থাকা, তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একে একে সবই হলো, কিন্তু শেষে আমার বিবাহিত জীবন সেটা আর হলো না। কি স্বামী, কি সংসার, কিছুই হলো না। 52টা বছর হয়ে গেল। মা নেই, বাবা নেই। বাবা মা কত আগেই তারা গত হয়েছেন। আমার দেশের বাড়ি হচ্ছে বর্ধমান। বর্ধমান থেকে অনেকটা ভেতরে গ্রাম্য একটি পরিবেশ, যেখানে আমার বাড়ি। ওখানে আমার জ্যাঠা, জেঠিমা, তার মেয়ে, 2 মেয়ে, মানে আমার বোন, তারা থাকে। ভাবলাম একবার যোগাযোগ করি, কমসে কম শেষ সময়টা আমার নিজের বাড়িতেই নাই কাটাবো। মৃত্যু যতদিন আমাকে না ডাকছে ততদিন আমি বর্তমানের আমার নিজের বাড়িতে, পিতৃ সম্পত্তিতেই আমি আমার জীবনটা বিসর্জন করব। মনস্থির করলাম। মনে মনে ভাবলাম, কি আছে আমার এখানে? তো কেউ নেই, কেউ নেই। মামা মামির কথায় উঠে বসে, সে তো বাধ্য। আর তো কেউ নেই। আর স্বামী, স্বামী তো কবেই ছেড়ে দিয়েছি আমি। সে আজ পৃথিবীতে আছে কিনা তাও কে জানে। বাকিটা জীবন চাকরি করতে 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 করতেই চলে গেছে। আজকে খুব অনুভূতি হচ্ছে, আজ মা নেই, বাবা নেই, আমি পৃথিবীতে একা। যাই, দেশের বাড়ি যাব, সিদ্ধান্ত নিলাম। যেই বাড়িটায় আমি থাকতাম সেই বাড়ির কিছু বকেয়া টাকা আমার জমা পড়েছিল। টাকা পয়সাগুলো আমি দিয়ে নিজের মতো করে গুছিয়ে নিয়ে কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে চেপে বসলাম বর্ধমানগামী ট্রেনে। মানে আমি বর্ধমান যাব, আমার বাড়িতে যাব, মানে একটা মনে অনেক কৌতূহল। যদিও আমার মা বাবা কেউ নেই, তবু আমার জ্যাঠা, আমার কাকা, তাদের মেয়েরা আছে, জ্যাঠা, কাকা, জেঠিমা, তারা তো আছে। যাই, ফিরে যাই। গাড়িতে বসলাম। বর্ধমান স্টেশন যখন ঢুকছে ট্রেন, তখন রাত 9টা বাজে। অনেকটা তো সময় লাগে। রাত 9টা যখন বাজে, তখন আমি বর্ধমান স্টেশনে নামলাম। চারপাশটা পুরো ফাঁকা, একটু লোক নেই। ট্রেন থেকে কিছু যাত্রী নামে, তারাই নিজেদের মতো নিজেরা কথা বলছে। একে একে সবাই চলে গেল। বয়স আমার 52, কিন্তু শরীরের বার্ধক্যতায়, খাবার অনিয়মে শরীরটা আমার খুব খারাপ করে গেছে। কারণ হাঁটু কোমরে ব্যথা, হাঁটতে আমি সেরকম পারি না। খুব কষ্টে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো বলে একটি কুলিকে আমি ডাকলাম। আমি বললাম, দাদা, আমার এই দুটো বড় বড় লাগেজ আপনি একটু প্ল্যাটফর্মের বাইরে বের করে দেবেন। কারণ আমার ওগুলো টেনে নিয়ে যাওয়ার মতো মন মানসিকতা বা গায়ে জোর কোনোটাই নেই, আমি পারবো না। তখন সেই কুলি আমাকে বলল, স্টেশনের বাইরে করে দেবো, 100 টাকা লাগবে, আর দুটো ব্যাগ 50 টাকা করে। আমি বললাম, হ্যাঁ বাপু, তুমি তাই বের করে দাও। নালে পারে এই মুহূর্তে আমি নিজে তো নিয়ে যেতে পারবো না, আর আশেপাশে কেউ নেই যে আমি কাউকে সাহায্য চাওয়ার জন্য বলবো যে দাদা ভাই একটু ধরে বের করে দাও। কুলি ব্যাগ দুটো নিয়ে একটা ঠেলা গাড়িতে তোলে, তারপর লাগেজগুলো টেনে টেনে নিয়ে কোনো রকম সে তার মতো যাচ্ছে। কিন্তু আমি এতটাই অসহায়, আমার পায়ের যা দুরবস্থা,
আমি তো এত তাড়াতাড়ি চলতে পারছি না, আর কেউ নেই আমাকে যে ধরে নামাবে বা নিয়ে যাবে। আমি বললাম, কুলি ভাই, কুলি ভাই একটু আসতে চলো ভাই, তুমি যদি চলে যাও তাহলে তো তুমি যে দাঁড়িয়ে থাকবে, একটু আসতে চলো না ভাই। মিথ্যে কথা বলবো না, কুলি ভাইটি খুবই ভালো, খুব ভালো প্রকৃতির মানুষ। কুলি ভাইটি দাঁড়ালেন, দাঁড়িয়ে আমাকে বললেন, দিদি আপনার কি পায়ে কোনো সমস্যা আছে নাকি? আমি বললাম, হ্যাঁ ভাই, আর বলো না, হাঁটা চলা করতে পারি না ভাই, পা কোমরে খুব ব্যথা, বয়স হয়েছে তো। বললো, আপনি দিদি আমার হাতটা ধরেন, চলেন। আমি বললাম, ভাই ভগবান তোমায় মঙ্গল করুক। কোনো রকমে সেই কুলি ভাইটি এত ভালো, আর ল্যাগেজ দুটো স্টেশন থেকে নামিয়ে রাস্তার পাশে রেখে ছুটতে এসে, সিঁড়ি দিয়ে আমি নামতে পারছি না পাশে দেখে আমার হাতটা ধরে নামিয়ে দেয়। আমি 100টা টাকা দিতে সে একটা সাইড করে আমার ল্যাগেজ দুটো রেখে সে তার মতো তার ঠেলা গাড়ি নিয়ে চলে যায়। আমি দাঁড়িয়ে আছি, আমার কাঁধে আরো দুটো ব্যাগ আছে, ছোট ছোট। আমি ভাবছি, এতটা দেরি হয়ে গেল, একটাও তো গাড়ি নেই। দূরে দেখলাম একটা অটো দাঁড়িয়ে আছে, এতটা আবার হেঁটে যাব, ব্যাগগুলো এখানে থাকবে, যদি পাছে চুরি করে নেয় কেউ। দূর থেকে আমি বললাম, ও অটো ভাই, অটো ভাই, ও ভাই, যাবে নাকি? সে মুখ বাড়িয়ে বলল, দিদি আমাকে বলছেন? আমি বললাম, হ্যাঁ ভাই তোমাকে বলছি। যখনই আমার গ্রামের নাম বললাম, সে বললো, না 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 না, আমি অত দূর যাবো না, এই এখন রাতের বেলা 9:30 বাজে, ওই গ্রামে গেলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, এখন আমি যাব না দিদি, আপনি অন্য গাড়ি দেখে নেন। আমি বললাম, ভাই গাড়ি তো আর নেই ভাই। উনি আর কোনো সাড়া শব্দ দিলেন না। কিছুক্ষণ পর দুজন লোক আসলো, তারা ওই অটোর মধ্যে উঠলো, অটোওয়ালা চলে গেল। শুধু স্টেশনের নিচে রাস্তায় আমি একা কেবলমাত্র দাঁড়িয়ে, একটা অটো নেই, টোটো নেই, কোনো কিচ্ছু নেই, একটা লোক নেই, পুরো মানববিহীন জায়গায় আমি একা। আমি বলছি, ভগবান, তাহলে কি আমি আমার দেশের বাড়ি ফিরতে পারবো না? আর কুলিকেও যদি বলতাম, কুলিকেও তো দেখতে পাচ্ছি না, বলতাম, ভাই আমাকে স্টেশনের ওপর একটা জায়গায় বসিয়ে দাও, যখন লোকজন ট্রেন আসবে তখন লোকজন থাকবে, আমি ওদের সাথে নয় চলে যাব। কিন্তু কাকে বলবো, কেউ তো চোখের সামনে দেখতে পাচ্ছি না। হঠাৎ দেখছি দূর থেকে একটা আলো রাস্তার মধ্যে পড়ছে, মনে হচ্ছে একটা অটো বা টোটো আসছে। মনের ভিতরটা একটু আনন্দ হলো, যাক এবার আমি যেতে পারবো। যখন লক্ষ্য করছি চারপাশে তো কেউ নেই, কোনো লোকজনও নেই, আমার আগে যদি কেউ আবার ওই টোটো বা অটোটাকে দাঁড় করিয়ে ফেলে, তাহলে তো আমি যেতে পারবো না, কি হবে? না না, এখন তো রাস্তায় কেউ নেই, ও আসুক। এই ভাবতে ভাবতে দেখলাম টোটোটা আমার সামনে এসে দাঁড়ালো, একটি টোটো, পুরনো একটি টোটো। আমি তখন বললাম যে, ভাই একটুখানি যাবে ভাই? আমি গ্রামের নামটা বলতে আমাকে বলল যে, আহ, না 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 দিদি, ওই গ্রামে যাব না। ওরে বাবা, আপনি তো যেই গ্রামের কথা বলছেন সেই গ্রাম তো অনেক ভেতরে, ওই গ্রামে যাব না, অনেক টাকা লাগবে। দিদি তাহলে যেতে পারি? আমাকে তো যেতেই হবে গ্রামের বাড়ি। আমি তখন বললাম, ভাই চলো, কত নেবে বলো, আমি দেবো ভাই, চলো। আমাকে বললো, দিদি 400 টাকা লাগবে। আমি বললাম, সর্বনাশ, 400 টাকা? এত তো ভাড়া না ভাই। না দিদি, রাতের বেলা আপনি যাবেন, ওইদিকে তো এখন কেউ আসবে না, আপনাকে ছেড়ে আস্তে আস্তে ট্রেন বন্ধ হয়ে যাবে। আমি যাব যখন, আপ ডাউনে যাওয়া আসার ভাড়া নিয়ে নেবো দিদি, যদি যান চলেন, না হলে ছেড়ে দেন, আমি যাব না, আমি চললাম। ভাই, ও ভাই, ভাই, টোটোলা ভাই, ওরম করো না ভাই, আমাকে নিয়ে চলো। আচ্ছা আমি তোমাকে 400 টাকাই দেবো। তুমি একটা কাজ করো, আমার যে ল্যাগেজগুলো রয়েছে
আমার তো পায়ে কোমরে ব্যথা। তুমি লাগেজগুলোকে একটুখানি পেছনের সিটের ওখানটা তুলে দাও, আমি তো তুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে দিদি, ঠিক আছে, আপনি 400 টাকা দেবেন, যাবেন, আচ্ছা ঠিক আছে, অসুবিধা, আপনি একা তো? আমি বললাম হ্যাঁ ভাই, আমি একাই, আমার সাথে কেউ নেই ভাই। বললো ঠিক আছে, তাহলে উঠে বসুন, আমি আপনার লাগেজ ব্যাগ সব দিয়ে দিচ্ছি। ভাইটি সুন্দর করে আমার পায়ের সামনে লাগেজ দুটো আর ব্যাগ দুটো পরিপাটি করে সাজিয়ে দেয়। খুব ভালো কথা। আমাকে নিয়ে এবার গাড়ি শুরু হলো। আমাকে সেই টোটোওয়ালা ভাইটি বললো, দিদি আগে সাবধান করে দিচ্ছি, ব্যাগগুলো একটুখানি ধরে বসবেন কিন্তু হাত দিয়ে, রাস্তার সামনে খুব গর্ত, রাস্তা খুব বাজে দিদি, আপনার কিন্তু ব্যাগ ট্যাগ পড়ে গেলে আমাকে কিন্তু আবার দায়িত্ব দেবেন না, আমার কিন্তু কোনো দায়িত্ব নেই। আমি তখন বললাম না না ভাই, ব্যাগ পড়বে না। ওই ভাই একটু গর্ত বুঝে চলো, আমি তো সেই ছোটবেলায় এখান থেকে গেছি আর বুড়ি বয়সে ফিরছি, আমি তো রাস্তাঘাট জানি না। আগে তো আরো খারাপ ছিল, এখন তো স্টেশন চত্বরে এত লাইট দেখে ভালো লাগছে। ভাই তুমি চলো ভাই, আমি তোমার সাথে আছি, তুমি তো মানে দেখে চলো। বললো ভালো কথা। চলছে, আমাকে জিজ্ঞেস করছে যে দিদি আপনি এতদিন কোথায় ছিলেন, কেন এখানে আসেননি, কিভাবে গেলেন। আমি ওকে আমার ছোটবেলার কিছু সত্য ঘটনা, যে আমার বাবা মায়ের তখন এরকম অবস্থা ছিল, আমার বাবা মায়ের মৃত্যুর সময়ও আমি আসতে পারিনি, অনেক কথা বলতে বলতে যাচ্ছি। হঠাৎ করে হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস, কোথা থেকে যেন একটা মানে একটা ঠান্ডা শব্দ, আওয়াজ করে একটা ঠান্ডা বাতাস আমার আর সেই টোটোওয়ালা ভাইয়ের শরীর ভেদ করে ওই টোটোর ভেতর দিয়ে যেন এক প্রান্ত থেকে এক প্রান্ত ফালা ফালা হয়ে গেল। আমাকে তখন টোটো চালক ভাইটি বলল, দিদি ও একটু ঠান্ডা হবে দিদি, কি শীতল বাতাস, ভগবানের সৃষ্টি, ভগবানের কি সৃষ্টি, এত সুন্দর করে হাওয়া দিলে। দিদি আপনাদের শহরে লোকরা এসি ঠেসি এসব ব্যবহার করে, আমাদের গ্রামে তো অনেক বাড়িতে পাখাই নেই এখনো পর্যন্ত। দিদি ভাই বলেন তো, হাওয়াটা দিল যেন শরীর মন সব একদম ঠান্ডা করে দিল। আমি তখন বললাম হ্যাঁ ভাই, এটা তুমি ঠিক বলেছো ভাই, একদম মনটা শান্তি হয়ে গেছে। তখন ভাইটি আমাকে বলল, দিদি সত্যি বাইরে মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি নামবে দিদি, আমার গাড়িতে কাগজ নেই দিদি, যদি বৃষ্টি হয় আপনার লাগেজে জামা কাপড় আছে তো সব ভিজে যাবে। আমি বললাম ভাই যা গরম পড়েছে, আমাদের সাথে সাথে জামা কাপড়গুলোরও গরম লাগছে, ভিজে যদি যায় তাহলে যাক, অসুবিধা নেই, তুমি চলো। ভালো কথা। আমি আর সেই টোটোওয়ালা ভাই পিছনে গল্প করতে করতে প্রায় অনেকটা অনেকটা চলে এসেছি। আমাকে টোটোওয়ালা ভাই জিজ্ঞেস করলো, দিদি এত রাত, গভীর রাত হতে চলেছে, প্রায় এখন 12টা বেজে গেছে, আপনি যার বাড়িতে যাচ্ছেন আসলে অজপাড়ারা গ্রাম তো, আপনার জন্য কি জেগে বসে থাকবে, না আপনি ডাকবেন? আমি বললাম না না, আমি ডাকবো, আমার ফোন করে বলা আছে। বলছে আচ্ছা তাহলে তো কোনো ব্যাপার না। আমি তাই চিন্তা করছি, কেন আমাদের গ্রামের দিকে কাউকে তো আর পাওয়া যায় না, সন্ধ্যের পর থেকে মোটামুটি সবাই ঘুমিয়ে পড়ে। হ্যাঁ সত্যি, গ্রামে তো মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। যাক ভালো কথা। তারপর আমি বসে আছি, ভাইটি তার টোটো নিয়ে চলছে, বাইরে প্রচন্ড মেঘ, আকাশ গুম গাম করে শব্দ করছে, বাজ পড়ছে কিন্তু বৃষ্টি আসেনি, প্রচন্ড হাওয়া চলছে। হঠাৎ করে খাপ করে একটা শব্দ হয়, বুকের ভিতরটা যেন আমার আটকে উঠলো। আমি বললাম ভাই কি কিছু হলো নাকি ভাই, সামনে ভাই কি হলো? তখন আমাকে টোটো চালক ভাইটি বলল, আর বলবেন না দিদি, এই হচ্ছে গ্রামের রাস্তা, আর বলবেন না, মনে হয় চাকাটা গেল। আমি বললাম মানে? বললো মনে হচ্ছে লিক হয়ে গেল চাকাটা, কোনো গর্তে পড়েছে।
দেখি সে তখন তার ফোনটা বের করে তার ব্যাকলাইট দিয়ে সে রাস্তার দিকে তাকিয়ে দেখছে, হ্যাঁ বড় একটা রাস্তায় গর্ত, গর্তর মধ্যে চাকাটা পড়েছে রাত হবার কারণে সে ভাই অনেক স্পিডে তার টোটোটা নিয়ে যাচ্ছিল। আর বুঝতে পারিনি এইদিকে বাইরে দুর্যোগ, বৃষ্টি যখন তখন আসবে, সারা রাস্তা কারেন্ট আছে নাকি তাও জানি না, কিন্তু সারা রাস্তা ঘুটঘুট করছে অন্ধকার। আর কারোর বাড়ি দেখে যে বুঝবো শহরাঞ্চলে কি কারেন্ট চলে গেলে বেরিয়েই আশেপাশে বাড়ি দেখি যে আরে আমার বাড়িতে নেই, ওর বাড়িতে হবে, ওর বাড়িতে লাইট জ্বলছে কিনা। কিন্তু ওখানে তো সন্ধ্যাবেলা সবাই শুয়ে পড়ে, কিছু তো বুঝে উঠতে পারছি না। যাই হোক, তারপর কোনো রকমে, কিছু তো করার নেই, আমি কি করব, আমার কিচ্ছু করার নেই। তখন ওই টোটো চালক ভাই বলল, দিদি আপনি তো কাজ করেন, আপনি ওই টোটো থেকে নামবেন, নেবে আপনি এখানে থাকেন, আমি একটা এক্সট্রা চাকা আছে আমি লাগিয়ে নিই, চিন্তার কারণ নেই, আপনাকে আমি বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে তারপর বাড়ি ফিরবো। আমি বললাম ঠিক আছে ভাই, আমি এইখানেই আছি ভাই। তো যেহেতু আমি কলকাতার শহরের মতো জায়গায় আমি অনেক ছোটবেলায় থাকি, মানুষ হই, চলে যাই, গ্রামটা কোথাও গিয়ে যেন খুব খুব মিস করছি। তো যখন ওখানে দাঁড়াই, সামনে দুদিকেই ফাঁকা মাঠ, হাওয়া দিচ্ছে জ্যোৎস্নার আলো, জ্যোৎস্নার আলোতে পাকা ধানগুলো এত চিকচিক করছে, এত উজ্জ্বল দুলছে হাওয়াতে, কোনো সময় এক প্রান্তে এরকম করে মাথা নুয়ে দিচ্ছে, আবার এলোমেলো হাওয়ায় এক প্রান্তে এরকম করে মাথা শুয়ে দিচ্ছে, আবার কখনো মাথা উঁচু করে নিচু করে শুয়ে পড়ছে। সে এক অপূর্ব দৃশ্য আমি দাঁড়িয়ে দেখছি। আকাশের দিকে তাকিয়ে দেখলাম চাঁদটা যেন একদম মাথার উপরে আস্তে আস্তে যাচ্ছে, আর চাঁদের আলোটা একদম ধান ক্ষেতের মাঠের ওপর পড়েছে। যাক, হঠাৎ বাজ পড়ার শব্দ, আর চারপাশে বিদ্যুৎ চমকানোর ওই আলোতে অস্পষ্ট আমি দেখলাম, আরে ওই ধান ক্ষেতের মাঠের ভেতর দিয়ে একজন মাথায় ঘোমটা দিয়ে সাদা কাপড় পরা একটা বউ আল ধরে হেঁটে আসছে। কি হলো, এটা কি এত রাতে? হয়তো 12টা বেজে গেছে, এত রাতে আল ধরে এরকম কি আসছে? এ কি, এ তো কোনো মানুষ হতে পারে না। দিদি ভাই দাঁড়িয়ে রয়েছে যে আবার যখন বাজ পড়বে তখন ওই বিদ্যুৎ চমকানোর আলোটায় দেখবে আদৌ কি যেটা দেখছে সত্যি। হ্যাঁ, দেখছে সত্যি তো, লম্বা করে রোগা পাতলা, মাথায় ঘোমটা দেওয়া, পরনে কুচিয়ে শাড়ি পরা কেউ একজন আলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। দিদিভাই দেখা মাত্র প্রচণ্ড ভয় পায়, ছুটে আসে সেই টোটোওয়ালা ভাইয়ের কাছে, বলছে ভাই তোমার টোটো ঠিক হয়েছে? বলছে হ্যাঁ দিদি হয়েছে, হয়েছে দিদি, আপনি উঠে বসুন। তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করতে আমারই গায়ে কাঁটা দিচ্ছে। দিদিভাই বলেন, আমি টোটোতে বসা মাত্র টোটোওয়ালা ভাইটি আমাকে বললো, দিদি আপনি কি ভয় পেয়েছেন? আপনি এরকমভাবে ছুটে এলেন কেন? আমি বললাম না ভাই, এরকম অন্ধকার তো একটু ভয় পেয়ে গেছি। আমি না কিছু বলিনি, পাছে যদি ও টাকাটা বাড়িয়ে দেয়, পাছে যদি বলে আমি যাব না, আমাকে একা ফিরতে হবে, আমি না কথাটা চেপে যাই। যখন আমি রাতে আসলাম আমার জেঠু মশাইয়ের বাড়ির ওখানে, তখন দেখলাম তাদের দালান বাড়ি, একতলা দোতলা, পুরোটাই অন্ধকার, কেউ নেই, পুরো অন্ধকার। আমি বললাম এ কি, আমি তো আমার বোন, ছোট বোনকে বলেছিলাম, মানে জ্যোৎস্না, সেটা হচ্ছে আমার কাকার ছোট মেয়ে, বড় মেয়ের তো বিয়ে হয়ে গেছে, বাইরে থাকে উড়িষ্যায়। আমি তখন, জ্যোৎস্না, এ জ্যোৎস্না, 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 আমি শিউলি দিদি কলকাতা থেকে এসেছি, জ্যোৎস্না। কোথায় জ্যোৎস্না? কারোর সারা শব্দ নেই। আবারও কিছুক্ষণ টোটোওয়ালার দিকে দেখলাম, ভাইটি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, বেচারাকে টাকা দিইনি এখনো। আমি বললাম জ্যোৎস্না, এ জ্যোৎস্না,
আমি রে, তোর শিউলি দিদি, কলকাতা থেকে এসছি। জোসনা, দরজা খোল। কোথায় জোসনা? তখন টোটোলা ভাইকে বলল, দিদি আপনি আমার টাকাটা মেটান তো, 400 টাকা দেন, এখন 1:30 বাজতে যাচ্ছে, পুরো লস হয়ে গেল দিদি। হ্যাঁ, রাস্তার মধ্যে গাড়িটাও খারাপ হয়ে গেল, আপনাকে নিয়ে এই গ্রামের পথে না ঢুকলে গাড়িটাও খারাপ হতো না দিদি, 400 টাকা দেন, আমি বাড়ি যাই। আমি বললাম, ভাই আমার লাগেজগুলো একটু নামিয়ে দাও ভাই। তো ও লাগেজগুলো নামিয়ে দিয়ে বললো, দিদি আপনি থাকবেন কোথায়? যার বাড়িতে এসছেন তারা তো দরজাই খুলছে না, সব তো ঘরের ভিতর ঘুমাচ্ছে, আমি কিছু উপায় করবো? আমি বললাম, তুমি কি করবে ভাই, তুমি ডাকবে? বললো, দাঁড়ান। ও রাস্তার ধার দিয়ে, গ্রামের পথ তো, একটা ভাঙা আতলা ইট তুলে দোতলার আমাদের যে সিঁড়িঘরটা রয়েছে ওইদিকে একটা পাথর বা ইট যাই হোক রাতে তুলে রাস্তা দিয়ে ছুঁড়ে মারে। সাথে সাথে দেখলাম দোতলায় লাইট জ্বলে উঠলো, মানে একটা লাইট জ্বলে ওঠা, মানে কেউ উঠেছে। আমি তখন বললাম, ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। তখন বলছে, ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না। সে গাড়ি নিয়ে তার মতো চলে যায়। উপর থেকে দেখলাম আমার বোন জোসনা, মানে আমার জ্যাঠার ছোট মেয়ে জোসনা, আমাকে উপর থেকে বলছে, আরে দিদি, ওরে বাবা, সেই ছোট্টবেলায় দিদি চলে গেছিল। ওরে বাবা, আমি তো তোমাকে দেখেছি বলে আমার মনেই নেই, শুধু সবার মুখে কথাই শুনেছি। বলতে বলতে বললাম, আমি আসছি, দাঁড়াও। উপর থেকে এসে ব্যাগপত্র সব তুলে আমাকে ঘরে নিয়ে গিয়ে বলে, দিদি এখন তো রাত হয়েছে, গরমকাল, বুঝতেই পারছো, আমি সেরকম তো কিছু রান্না করিনি, তুমি পান্তা ভাত আছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নাও। আমি বললাম, তাই দে। খেলাম। খেয়ে আমাকে দোতলার একটি কোণের ঘরে থাকতে দেয়। ওই কোণের ঘরে দোতলায় আমি খাওয়া দাওয়া করে বসে আছি। রাত তখন প্রায় 3টে বাজে। তো আমাকে জোসনা বলল, দিদি আমরা তো গ্রামের মানুষ, একটু পরেই আমার বাবা উঠবে, মানে জ্যাঠামশাই উঠবে, উঠে জ্যাঠামশাই চাষের জমিতে যাবে, তোমার সাথে দেখা হবে। জ্যাঠামশাইকে মানে বাবাকে আর ডাকিনি। আমি বললাম, জ্যাঠামশাইকে এখন কিছু বলতে হবে না, কালকে সকালে জ্যাঠামশাইয়ের সাথে আমি কথা বলে নেব। বললো, ঠিক আছে। আমি বসে আছি, জোসনা চলে গেল নিচে। আমি বসে ভাবছি, লম্বা মতো একটা বউ মাঠের আল থেকে এই রাতের বেলা কে ছিল, বারবার ভাবছি। যাই হোক, কখন চোখে ঘুম আসে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরের দিন জ্যাঠামশাইয়ের সাথে দেখা হয়। জ্যাঠামশাই বলল, কি রে মা, কত বড় হয়ে গেছিস, বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদে। আমার বাবা মেজো ছেলে ছিল, বলল, তোর বাবাটা চলে গেল রে, আমার মেজো ভাইটা। আমি কি করব বল, তখন তো তোকে আমি খোঁজও পাইনি, তুই মামার বাড়ি ছিলিস। আসলে মামারা সম্পর্ক ছিল না, মানে আমার মা বাবার সাথে আমার মামাদের কোনো সম্পর্ক ছিল না, আমাকে নিয়ে চলে গেছিল। তো তার জন্য জানি না বিষয়টা কিছু, আমাকেও কিছু বলেনি, তাদেরও কোনো খবর দেয়নি। যাই হোক, তারপর সারাদিন হই হুল্লোড় করে কাটলো। এবার রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যেহেতু আমি শহরে বসবাস করে গেছি, 9টার সময় মোটামুটি আমার তো ঘুম হবে না। 9টা বাজে, আমি বসে আছি ওই দোতলার একদম সেই কোণের ঘরে, যেখান থেকে বাইরে দেখা যাচ্ছে খোলা জানালা। আগের দিন অনেক মেঘ করেছে, বিদ্যুৎ চমকেছে, বৃষ্টি হয়নি, কিন্তু যেই দিনকে কথা আমি বলছি রাত 9টার, সেদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমার ঘরে একটা লম্ফ রেখে গেছে, লম্ফটা কখন নিভে গেছে আমার ট্রেন নেই। আমি ঝড় বৃষ্টি তুফান বেগে পড়ছে, আমি বাইরে জানলা দিয়ে দেখছি। হঠাৎ করে দেখলাম, আরে বিদ্যুৎ ঝলকানির মধ্যে দেখছি মাঠের মাঝখানে লম্বা চওড়া একজন মেয়ে ছেলে, মাথায় ঘোমটা সাদা কাপড় জড়ানো। গতকাল আমি বাড়ি আসার সময় রাতে এই মহিলাকে আমি ধান খেতে দেখেছিলাম না, এই মহিলাই আমার বাড়ির সামনের মাঠে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আমি তখন, জোসনা, জোসনা, জোসনা একটু উপরে আয়। জোসনা ছুটতে নিচ থেকে উপরে উঠলো। হ্যারিকেনের আলো আমার ঘরটা আলোকিত হচ্ছে। আমাকে এসে বলে, কি শিউলি দিদি
তোমার ঘরটা পুরো অন্ধকার, লম্পটা নিভে গেছে তো। আমি বললাম, তুই লম্পটা রাখ, এদিকে আয় আমার কাছে আসতে। আমি বললাম, আচ্ছা জ্যোৎস্না, তুই মাঠে ওইখানে দেখ, বৃষ্টির মধ্যে মাঠে মাথায় কাপড় দিয়ে সাদা রঙের কেউ মোড়ানো একজন, মনে হচ্ছে না কোনো মহিলা দাঁড়িয়ে আছে। কোন? জ্যোৎস্না আমাকে বলল, শিউলি দিদি, তুমি শুয়ে পড়ো, ওটা আর কেউ না, ওটা আমার মা। আমি বললাম, কি? জেঠিমা? জেঠিমা তো মারা গেছে। বলছি, জেঠিমা মারা গেলে কি হবে? তোমার জেঠিমার আত্মা আমাদের এখানেই রয়েছে। সারা গ্রামের মানুষ তোমার জেঠিমাকে দেখতে পায়, মানে আমার মাকে। সেই বোন বলে, কাকার মেয়ে। কারণ মায়ের আত্মা শান্তি পায়নি, কারণ মায়ের আত্মা ওই গ্রামেই ঘুরে বেড়ায়, হয়তো তার জন্য শান্তি পায়নি। গ্রামের প্রত্যেকটা লোক দেখে, নয় রাস্তায় হাঁটছে, নয় চাষের মাঠে দাঁড়িয়ে আছে, নাহলে কারোর বাড়ির সামনে রাতের বেলা দাঁড়িয়ে আছে, কাউকে কোনো ক্ষতি করে না। আমি তখন বললাম, সে কি রে, জেঠিমা? বলছে, হ্যাঁ। তুমি কালকে দেখেছো বলছো না, যাতে তোমার কোনো বিপদ না হয়, রাতের বেলা একা আসছিলে তো টোটো করে, তাই তোমার পাহারা দিচ্ছিল, তোমায় কিছু করবে না, তুমি এসছো তাই দেখছে। আমি বললাম, আচ্ছা। যতই হোক, মনে একটা ভয় তো লাগছিল। পরের দিনই সকালবেলা রুটি আর ঘুগনি খেয়ে আমার বাড়িতে আসলাম। আমার বাড়ির অবস্থা খুব খারাপ, জ্যাঠামশাইকে বলে রেখেছিলাম একটি বয়োজ্যেষ্ঠ কাকুকে দিয়ে পুরো ঘর বাইরে সব পরিষ্কার করিয়ে নতুন করে আমাদের সেই পুরনো বাড়িটি রং করে দেয়। আজও আমি সেই বাড়িতেই বসবাস করি। জানি না কবে হয়তো আমারও মৃত্যু হবে, আর সাথে আমি চলে যাব, কিন্তু আমি ইউটিউবে বলা সোনামনকে ঘটনাটা আমার বাস্তব জীবনের একটি বাস্তব ঘটনা থেকে যাবে। দিদিভাই যখন ঘটনাটা শেয়ার করেছিলেন, শিউলি দিদিভাই আমাকে বলেছিলেন, বোন, আমি মিথ্যে কথা বলি না বোন, আমার মিথ্যে কথা বলে কি হবে? তোমারও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। আমি তোমার সত্যিই বললাম, এটা আমার জীবনের ঘটনা। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো? সবাই সাথে দেখো। আজকে খুব টায়ার্ড, আজকে আমি কমেন্ট করতে পারছি না। অলরেডি 35 মিনিটের ঘটনা হয়েই গেছে, কাটিং করতে হবে এখন। আর চোখে প্রচণ্ড ঘুম পেয়েছে, জানি না, 9 দিন ধরে ঘুম নেই, আজকে ঘুম ঘুম পাচ্ছে, পরে জানি না ঘুম আসবে কিনা। আমি গেছিলাম এক দিদিভাইয়ের বাড়িতে, ভিডিও পাবে, সাথে থেকো। লাভ ইউ টু সবাইকে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। চলো।